আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, জোরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ, বিবিএ অনার্স তৃতীয় বর্ষ। আজকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, লিজ ফাইন্যান্সিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের উপর আমার আজকে ক্লাস চলতেছে, দ্বিতীয় লেকচার। আগের অঙ্কটা করেছি, তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা অবশ্যই বাড়িতে এইগুলা এইচডাব্লিউ করবা এবং আমাকে অঙ্কগুলা করে প্র্যাকটিক্যালি অঙ্কটি প্র্যাকটিস করে খাতায় লিখে আমাকে ইনবক্স করতে পারো, মেসেঞ্জার ইনবক্স করতে পারো। আর ইনকোর্স পরীক্ষা আছে, সবগুলো বিষয় মিলিয়ে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা, ইনকোর্স পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা। এখন যারা পারবে না তারা ফাইনাল পরীক্ষাও পারবে না। তো আমি অঙ্ক শুরু করতে যাচ্ছি, দুই প্যাটার্নের অঙ্ক। আর তোমরা যদি আগ্রহী হও, আমি তোমাদেরকে এই অধ্যায়ে সবগুলো অঙ্ক, অনেক বড় বড় অঙ্ক করাইতে অনেক সময় প্রয়োজন। আমি তোমাদেরকে বুঝিয়ে দিলে দুইটা অঙ্ক যদি বেসিক করে পারো তাহলে এই অধ্যায়ে বেশি একটা ঝামেলা থাকবে না। বাকিগুলো আমি তোমাদেরকে জুম ক্লাসের মধ্যে করতে পারি। তোমরা যখন ইনবক্স করো, 4-5 জন ইনবক্স করলে আমি তোমাদেরকে ইনফর্ম করব। আমি জুম ক্লাসের মাধ্যমে তোমাদের অঙ্কগুলো আমি বুঝিয়ে দিব। নেক্সট ক্লাস আপলোডের পরের দিন হইতে পারে, তোমরা আমি ইনবক্স করলে আমি এটা এই বিষয়ে তোমাদেরকে কনফার্ম করব। এবার আমি প্রশ্নটা একটু পড়ি। এই প্রশ্নটার মধ্যে কী কী দেওয়া আছে সেটা আগে একটু দেখতে হবে। মিস্টার রহমান ইজ থিঙ্কিং অফ এ কোয়ার। মিস্টার রহমান চিন্তা করতেছে অফ এ তো মিস্টার রহমান একটা কার, একোয়ার এ কার দ্যাট পারপোজ, একটা যে উদ্দেশ্যে হি ইজ ডিসাইড টু ওয়েদার দ্য কার ইজ টু বি পারচেজ থ্রো 12% বোরোয়িং অর টু বি একোয়ার্ড অন লিজ রেন্ট বেসিস। সে লিজেও গাড়িটা নিতে পারে, আরেকটা হচ্ছে সে কী করতে পারে, ঋণ করেও গাড়িটা কিনতে পারে। দুইটা তার সামনে অপশন। দি প্রাইস অফ দ্য কার 7 লাখ টাকা, 7 লাখ টাকা যদি গাড়িটা কিনতে লাগবে, 7 লাখ টাকা। ইটস অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট, এই গাড়ি মেনটেন করার জন্য বাৎসরিক ব্যয় হয় 45,000। এটা কিন্তু আগের অঙ্কে ছিল না। এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার্স। ইট ইজ অ্যাজিউম দ্যাট দ্য স্ট্রেট লাইন মেথড অফ ডিপ্রিসিয়েশন ইজ অ্যালোয়েবল আন্ডার মানে ডিপ্রিসিয়েশন মেথডে এরা এই সরলরেখী পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হবে। আর ইনকাম ট্যাক্স অ্যাক্ট 35%। সেলভেজ বিলো অফ দ্য মেশিন 1 লাখ টাকা। ইন কেস অফ লিজিং দ্য লিজ রেন্টাল 3 লাখ টাকা ফর 5 ইকুয়াল ইনস্টলমেন্ট টু বি পেইড ইন অ্যাডভান্স। আগেটা কিন্তু অ্যাডভান্স ছিল না, এটাতে অ্যাডভান্স হবে। আগেটাতে মেনটেন্যান্স ছিল না, সেলভেজ বিলও ছিল না, এটাতে কিন্তু সেলভেজ বিলও আছে, মেনটেন্যান্স কস্ট আছে। অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্স টু বি লেজরে বহন করবে। তার মানে আমি যার থেকে টাকা নিব, 3 লাখ টাকা লিজ ভিত্তিতে গাড়ি নিব, তাকে আমি ক্যাশ পেড করবো 2,55,000 টাকা। আর বাকি টাকাটা আমি তাকে পেড করবো না, কারণ গাড়ির পিছনে ব্যয় করতে হবে। হুইচ অল্টারনেটিভ শুড বি ইজ টু বি সিলেক্টেড বাই মিস্টার রহমান। রহমান কর্তৃক কোন অপশনটা গ্রহণ করা উচিত সেটা আমাদের বের করতে হবে। তো এই লিজ ফাইন্যান্সিং এবং লিজ ফাইন্যান্সিংয়ের মধ্যে একটা হচ্ছে বোরোয়িং অপশন আর একটা আছে লিজ অপশন। যে পদ্ধতিতে আমার টাকা কম যাবে সেই পদ্ধতিটা আমি সাপোর্ট করব। এবার আমি অঙ্ক করে দেখব টোটাল টিপিপি আমার কোনটাতে কম যাবে, যেটাই কম যাবে সেটাই আমার জন্য ভালো, সেটাই সাপোর্ট হবে। আমি এবার প্রশ্নের দিকে যাচ্ছি। আমি সমাধানের দিকে আসছি। লিজ অপশন, লোন অপশন নিয়ে কাজ করতেছি প্রথমবারে। আগের অঙ্কে হয়তো কিস্তি দেওয়া ছিল, এখান থেকে কিন্তু আমি 7 লাখ টাকা যেহেতু গাড়ির দাম, আমার ঋণ করলে কিন্তু 7 লাখ টাকা ঋণ করতে হবে এবং কিস্তি দিতে হবে 12% সুদে। কিস্তিটা কিন্তু সেট করা নাই, সেই কিস্তিটা বের করতে হবে। আর লিজের ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট, কিন্তু আর লোন করলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স বলে না। সুতরাং আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি অর্ডিনারি যে সূত্রটা সেটা বসিয়ে দিব। সূত্রটা বইয়ে একভাবে লেখা আছে, আমি এইভাবে লিখছি, এভাবেও লিখলে আশা করি তোমরা পারবা। এগুলো নিয়ে সমস্যা হওয়ার কথা না। বইয়েরটাও হইলেও হবে, এটাও হইলেও হবে। সূত্র দুইভাবেই লেখা যায়, কোনো সমস্যা না। একই বিষয় যেভাবে উপস্থাপন করে। হিসাব নিকাশ তো আশা করি তোমাদের কোনো সমস্যা নেই, হিসাব নিকাশ তো পারার কথা তোমাদের। আমরা সুদের বর্তমান কিস্তির টাকা হচ্ছে উল্লেখ না, কিস্তিটা বের করতে হবে। অ্যানুয়াল লোন পেমেন্টটা কত হবে সেটা জানা নাই, সেটাই আমার বের করার জন্য আমি সূত্র বসাবো। সুদের হার 12%, ইয়ার হলো 5। তো আমরা 7 লাখ টাকাকে 0.12 গুণ করলে 84,000 টাকা। আর 1কে 1.12 দ্বারা পাওয়ার করে ভাগ করলে হয় 0.5674। 1 থেকে মাইনাস করলে হয় এএলপিটা আমরা কী করলাম, বাম পক্ষটা সবটুকু ডান পক্ষে নিয়ে আসলাম এবং একসাথে ভাগ করে দিলাম, একটা লাইনকে আমি কমিয়ে দিলাম। এটা তো বোঝার কথা আশা করি। হ্যাঁ, এটা তো বুঝতে তোমাদের সমস্যা হওয়ার কোনো কথা নাই। তাহলে আমি এএলপি রেখে 84,000 টাকা এই পাশে এনে একসাথে ভাগ করে দিছি। তাহলে আমার পেমেন্টটা হবে 1,94,175 টাকা পেমেন্ট হবে টোটাল। আমি যদি ঋণ করি, 5টা কিস্তি দিতে হবে। কিন্তু ঋণ করে গাড়ি কিনলে আমার জন্য কিন্তু একটা এক্সপেন্স বেড়ে যাবে, সেটা হচ্ছে ইন্টারেস্ট বেড়ে যাবে। ইন্টারেস্ট, ডিপ্রিসিয়েশন, কারণ গাড়িটা তখন আমার নিজের গাড়ি, কিন্তু অন্যের গাড়ি আমি লিজ করে চালাচ্ছি না। আর হচ্ছে ওই মেনটেন্যান্স কস্ট, 3টা কস্ট বেড়ে যাবে।
তিনটা কস্ট বেড়ে যাওয়ার কারণে আমার ইনকামটা কমে যাবে। ইনকামটা কমে গেলে গভর্নমেন্টকে আমার ট্যাক্স কম দিতে হবে, সেই বিষয়গুলো আমার হিসাব নিকাশ করতে হবে। এই একটা এই যে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, এই যে আমি কিস্তিটা দিচ্ছি প্রত্যেকটা কিস্তির মধ্যে কিসের টাকা আছে, সুদের টাকা আছে, আসলের টাকা আছে, সেটা কিন্তু আমার বের করতে হবে। সেটা কিন্তু সরাসরি বের করা নাই যে প্রত্যেকটা কিস্তিতে আমার কত টাকা যাচ্ছে। এই ধরনের টেবিল আমি আগেও একটা করেছি। ইয়ার লিখবো 5টা ইয়ার, 5টা যেহেতু কিস্তি দিতে হবে 5টা ইয়ার লিখলাম। ইয়ারের পরে কি আছে আমার, প্রত্যেকটা 1,94,195,175 মধ্যে কিন্তু কি সুদের টাকা আসলের টাকা যুক্ত করা আছে। তাহলে যুক্ত করলে আমার টোটাল টাকা দাঁড়াচ্ছে 1,94,175 টাকা। 5টা কিস্তিতে গুণ করলে আমার টাকা আছে 9,70,875 টাকা। টোটাল 5 বছরের ক্যাশ আউট হবে। সেটা কিন্তু আজকের মূল্য কত সেটা বের করার জন্য, এটার মধ্যে সুদের টাকা কতটুকু সেটা কিন্তু উল্লেখ না, বের করার জন্য আমাদের এই অ্যামোর্টাইজেশন শিডিউল বা ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট বললেও হবে। তো 6 কলাম বিশিষ্ট গড় হবে। ইয়ার লিখবো, বিবি মানে বিগিনিং ব্যালেন্স, এএলপি মানে অ্যানুয়াল লোন পেমেন্ট ইন্টারেস্ট, আর পিপি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, ইবি মানে ইন্ডিং ব্যালেন্স। আমি 1 2 3 দিয়ে লিখে দিছি, এটা তোমরা হিসাব নিকাশ পারবা। এটা আগের মতনই 7 লাখ টাকা ঋণ করছি, আর কিস্তিগুলো সব ক্ষেত্রে সমান। এই কিস্তিটা আমি লিখে দিব সব 7 লাখ টাকার উপর 12% ধরলে 84,000 টাকা, এবং 1,94,175 থেকে 84,000 টাকা বাদ দিলে যেটা হবে সেটার নাম প্রিন্সিপাল অ্যামাউন্ট। যে 1,94,000-এর মধ্যে আসল টাকা কতটুকু এবং সুদের টাকা কতটুকু, সুদের টাকা বের করলে সুদটা বাদ দিলে প্রিন্সিপাল অ্যামাউন্ট। শুরুতে ঋণ ছিল 7 লাখ টাকা, আর আসল পরিশোধ করা হচ্ছে প্রথম বছরেই 1,10,175 টাকা। তাহলে শেষে আমার আসল টাকা 7 লাখের মধ্যে 7 লাখ থেকে 1,10,175 বাদ দিলে 5,59,825 টাকা, সেটা আবার প্রথমবারে আসবে। এটা যারা বসাইতে পারবা, এটার উপর আবার 12% সুদ কাউন্ট করব, আবার সেই কিস্তি থেকে সুদের টাকাটা বাদ দিব, আসল টাকা পাবো। সেই আসল টাকা থেকে, প্রথমের আসল টাকা থেকে, এই প্রথম বছর যে 2 বছরের শুরুতে যে আসল টাকা ছিল সেই টাকা থেকে 1,23,394 টাকা বাদ দিয়ে 96 টাকা বাদ দিলে 4,66,429 টাকা, সেটা আবার বিগিনে আসবে। এই প্রসেসটা তো আশা করি তোমরা পারবা। এই হিসাব নিকাশ করার কথা তোমাদের সবারই পারার মতন বিষয়। তোমরা অনেকক্ষণ এইভাবে স্থির থাকতেছে, তোমরা এইগুলো কিন্তু প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কগুলো যদি সরাসরি না করো তাহলে তোমাদের পারবা না পরীক্ষায়। এই অধ্যায় থেকে অঙ্ক কিন্তু আসবেই আসবে, এটা কিন্তু মিস নাই। ইভেন 10 নম্বরেও আসতে পারে, 4 নম্বরেও আসতে পারে, 10 নম্বরেও আসতে পারে। অধ্যায় কিন্তু এই বইটাতে কম। তাহলে এই অধ্যায় অবশ্যই গুরুত্ব সহকারে পড়াশোনা করতে হবে। অঙ্ক যদি না করো এই টেবিলগুলো ফরম্যাটগুলো তোমাদের মনে থাকবে না। অনেকবার বলা হচ্ছে তোমাদের পড়াশোনা সিরিয়াস হয়ে যাও। সর্বশেষ যে বছর, পঞ্চম বছরে আমার যে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে, পঞ্চম বছরে কিন্তু আমাদের ওই 1,73,437 টাকার উপর 12% করা যাবে না। তাহলে কি করতে হবে, ওই বছর কত হবে না হবে আমি সেটা দেখবই না। কিস্তির টাকা থেকে 1,94,175 থেকে 1,94,175 টাকা থেকে আমাদের কি বাদ দিয়ে দিব, ওই আসল টাকাটা বাদ দিলে সুদের টাকা পেয়ে যাব। তো পঞ্চম বছরে এসে আমরা কি করব, কিস্তির টাকা থেকে বিগিনিং যে ব্যালেন্সটা সেটা বাদ দিলে যে টাকাটা হবে সেটাই হচ্ছে ইন্টারেস্ট। আর আসল টাকাটা সরাসরি বসিয়ে দেবো, শেষগুলোটা কিন্তু নীল হবে, কারণ আমার সেই পঞ্চম বছরের টোটাল টাকায় পরিশোধ করা হয়ে গেছে। তো ডিপ্রিসিয়েশনটা কত সেটা একটু দেখিয়ে দিলাম, যে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড ইউজফুল লাইফ, তো 1,20,000 টাকা। আর ক্যালকুলেশন অফ ট্যাক্স সেভিংয়ের পরিমাণটা কত সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমরা ইয়ার লিখবো, 1 থেকে 5টা ইয়ার লিখবো। ইন্টারেস্ট আমার কিন্তু যেহেতু লিজ নিচ্ছি না, লোন করে গাড়ি কিনলে আমার জন্য ইন্টারেস্ট একটা এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন একটা এক্সপেন্স, এবং মেনটেনেন্স কস্ট কিন্তু আরেকটা এক্সপেন্স। তার মানে আমার 3টা কস্ট দাঁড়াইলো। তিনটা কস্ট আমরা টোটাল যোগ করবো। এই যোগগুলো তো কেউ না করতে পারো এমন তো কেউ নাই, এই যোগ তো করতে পারবো আশা করি। কিন্তু তোমরা নিজেরা যদি না করো তাহলে তোমরা অঙ্ক পারবা না। কিন্তু অনেকবার বলা হচ্ছে তোমাদেরকে, বারবার বলা হচ্ছে, কিন্তু কেউ কোনো রেসপন্স করতেছে না। আসলে কি তোমাদের পড়াশোনা কি প্রয়োজন নাই? তোমরা কি অটো বসায় আশায় বসে আছো? দেখতেছো তো অলরেডি পরীক্ষার ডেট পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। অ্যাকাউন্টিং এই ম্যাথমেটিক্যাল টার্মে তো A+ পাওয়া সহজ। তোমরা যদি পড়াশোনা না করো, ঘুমিয়ে থাকো, তাহলে তো আর হবে না। তোমাদের অনেকবার বলা হচ্ছে, সিরিয়াস হচ্ছে না। দেখা যাক এবার কেউ রেসপন্স করে কিনা, কোনো স্টুডেন্ট আসে কিনা, আমাদের এই ভিডিওটা দেখছে কিনা, বা এই পর্যন্ত আসছে কিনা। আমি 9 মিনিটের মধ্যে ঘোষণা করছি, দেখি কোনো স্টুডেন্ট যদি রেসপন্স করে দেখে তাহলে বুঝো সেই ভিডিওটা দেখছি। কেউ যদি রেসপন্স করে, আমাদের দায়িত্ব পালন করতেছি। তোমরা যদি সিরিয়াস না হয় আমাদের কিছু করার থাকবে না, বলা হচ্ছে অনেকবার, আর কত বলবো। তো 3টা টাকা যোগ করলে টোটাল কস্ট পাবো। টোটাল কস্ট পাবো 35% করলে ট্যাক্স সেভিংয়ের টাকা পেয়ে যাবো। এটা নিয়ে আর কোনো প্যারা না, এটা তোমরা পারবো আশা করি। সহজ হিসাব নিকাশ, জাস্ট দেখতেছো, এত কম সময় নিয়ে তুমি জাস্ট অঙ্কটা করো, হাতে কলমে অঙ্কটা প্র্যাকটিস করো। আগেটাতে এমসি ছিল না, এটাতে কিন্তু এমসি আসছে, মেনটেন্যান্স কস্ট আসছে। এই একটা হলো ভিন্নতা আগের অঙ্ক থেকে।
এবার আমার বের করতে হবে ক্যালকুলেশন অফ কি প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু কত যাচ্ছে সেটা দেখতে হবে। সেটা দেখার জন্য আমি যে ঋণ করলাম আমার টোটাল পেমেন্ট কত হচ্ছে, আমার ক্যাশ আউট হচ্ছে কত সেটা। আমার কিন্তু একদিকে কস্ট বাড়ছে আর একদিকে কিন্তু কিছু টাকা ট্যাক্স সেভ হচ্ছে। তাই প্রথমবারে ইয়ার লিখবো 1 2 3 4 5 অ্যানুয়াল লোন পেমেন্ট আর এমসি। লিজ নিলে ঋণ করে গাড়ি কিনলে কিন্তু এই গাড়ি চালানোর জন্য কিন্তু আমারও কিন্তু 45,000 টাকা লাগবে, সেটা কিন্তু আর অন্য কেউ দিবে না। সুতরাং আমি যে ঋণ করছি তার জন্য কিস্তির টাকা দিতে হবে, প্লাস গাড়ির পিছনে 45,000 টাকা আমার দিতে হবে। টোটাল আমার হাত থেকে টাকা যাবে 2,39,175 টাকা। অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার যোগ করে আমরা 3 নাম্বার করলাম না, টোটাল ক্যাশ ফ্লোটা যোগ করলাম। তারপরে এই টোটাল ক্যাশ ফ্লোটার থেকে আমি কিন্তু আগেই টিএসটা বের করে আনছি ওই আগের কলাম থেকে, সেই ট্যাক্স সেভিংয়ের টাকাটা বসিয়ে দিব। টোটাল যাচ্ছে 2,39,175। আমার সেভ হচ্ছে কিন্তু প্রথম বছরই সেভ হচ্ছে 87,150 টাকা। তার মানে আমার নিট হাত থেকে যাচ্ছে, নিট ক্যাশ ফ্লোটা হচ্ছে 1,52,025 টাকা। সেই ফ্যাক্টরিং করে দিব আমরা, ফ্যাক্টরিংয়ের হিসাব আশা করি তোমরা পারো সবাই। 1কে ভাগ করবো 1.78 দ্বারা ভাগ করে প্রথমবারে আমি 3 ঘর নিয়ে নিলেও পারি। তারপরে আমরা কি করব, আবার ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন দিয়ে 1 প্রথমবারে লিখবো 1 ভাগ 1.078, যেহেতু 78% এক ডিজিটের, তাই প্রথম ডিজিট লিখবো 1 ভাগ 1.078। তারপরে আবার ভাগ চিহ্ন দিয়ে আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর কাটবো না, আবার ভাগ চিহ্ন দিয়ে 1.078 লিখবো, দেন ইকুয়াল চাপ দিব, দ্বিতীয় বছর পেয়ে যাবো। তারপরে তৃতীয় বছর সময় লিখতে হবে না, দাস ইকুয়াল চাপ দিব। তৃতীয় বছর এভাবে পর্যায়ক্রমে লিখতে লিখতে আমরা চলে আসবো পঞ্চম বছর পর্যন্ত। পঞ্চম বছরে বলছিল গাড়িটা কিন্তু যেহেতু আমি লিজ দিছি, গাড়িটা তো আমার, তাহলে আমি ক্যাশ টাকা ব্যাক পাবো 1 লাখ টাকা 5 বছর শেষে। সেই জন্য সেই টাকার কোনো ট্যাক্স কাউন্ট হবে না, সরাসরি আমাদের ইয়ার করে চলে আসবে। সেই টাকাটা 87,000 যে ওই 1 লাখ টাকা সরাসরি ফ্যাক্টরিংটা কিন্তু সেম থাকবে। পঞ্চম বছরে 2টা ফ্যাক্টরিংই সেম থাকবে। কি সবগুলো কারণে আমার হাত থেকে টাকা যাবে কিন্তু শেষের টাকাটা কিন্তু আমার আসবে, সেই জন্য এটা নেগেটিভ হবে। এনসিপির করে আমি 1 লাখ টাকা কি লিখি নাই, এনসিপির করে 1 লাখ টাকা নেগেটিভ হয়, যেহেতু আমার টাকা আসছে আর বাকিগুলো আমার যাচ্ছে। অপোজিট সম্পর্ক, সেম ফ্যাক্টর দ্বারা গুণ করলে 68,700 টাকা। সবগুলো পজিটিভ যোগ করে 68,700 টাকা মাইনাস করলে টোটাল পিবি হবে। আমার টোটাল হাত থেকে টাকা যাবে 5,80,106 টাকা যাবে টোটাল। তা আমার এই যদি ঋণ করে গাড়ি কিনি, ঋণ করে গাড়ি কিনলে আমার হাত থেকে যাবে কত, 5,80,106 টাকা। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আসো তোমাদের কিন্তু অনেকগুলো ম্যাথের সাবজেক্ট, যদি একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করো অবশ্যই কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়া একদম সহজ, 3 পয়েন্ট পাওয়া কোনো বিষয়ই না। কিন্তু তোমরা এত বেশি অমনোযোগী মনে হয় এমন স্টুডেন্ট কম মনে হয়। তোমরা একটু সিরিয়াস হওয়ার কি প্রয়োজন মনে করো না? এগুলো তো ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, একদম ভালো রেজাল্ট করা সম্ভব, কিন্তু আমার মনে হচ্ছে তোমরা সিরিয়াস পড়াশোনা করতেছো না। এতদিন সুযোগ পাওয়ার পরেও যাদের প্রস্তুতি বাকি থাকবে তাদের কিন্তু হতভাগা, তাদের কিন্তু দুর্ভাগা ছাড়া আর কিছু না। যারা এখনও পড়াশোনা করো না, অনেকবার বলা হচ্ছে তোমাদেরকে, বাসায় বসে দেখতে পাচ্ছ আমাদের কলেজে আসতে তো তোমাদের 100-200 টাকা ব্যয় হইতো, এখন তো সেই টাকাটাও হচ্ছে না। বাসায় বসে এই পড়াশোনাটা পাচ্ছ, এত বড় একটা অঙ্ক তো 1 ঘন্টা করানো সম্ভব না। আমি না আগে করছি, কারণ তুমি যদি নিজে বাসায় প্র্যাকটিস না করো তাহলে তো তোমার পড়াশোনাটা অটোমেটিক হয়ে যাবে না। ডিএফ ফ্যাক্টর ছিল, ডিএফ ফ্যাক্টরটা বের করা হয় না। ইন্টারেস্ট রেট থেকে 1 মাইনাস ট্যাক্স রেট, তো ইন্টারেস্ট রেট ছিল 12%, 1 মাইনাস ট্যাক্স মানে 35%, 12কে 0.65 দ্বারা গুণ করলে 7.8% হয়, এর ডিএফ ফ্যাক্টর। এবার আমরা চলে আসবো লিজ অপশনে চলে আসতেছি। লিজ অপশন চলে আসছি। লিজ অপশন কিন্তু লিজ অপশনে ছিল আমার টাকা বলছিল যে 5টা কিস্তি দিতে হবে, ইকুয়াল কিস্তি, কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আবার 5টা কিস্তি হবে, অ্যাডভান্স পেমেন্ট হবে, বছরের শুরুতেই কিস্তি হয়ে যাবে। তা আমি গড়গুলো আঁকে দেখাচ্ছি। টোটাল যেহেতু কিস্তি বের করা আছে, লিজের ক্ষেত্রে লোনের ক্ষেত্রে কিন্তু কিস্তি বের করা ছিল না, না থাকলে কিন্তু বের করতে হবে কিস্তিগুলো, এগুলো আমরা জানি। প্রথম বছরের শুরুতে আমি একটা কিস্তি দিব 3 লাখ টাকা, এমসি কত 45,000 টাকা। তাহলে আমি হাত থেকে ওই যে লেজরকে আমি টাকা দিব 2,55,000, কারণ গাড়ির পিছনে আমার টাকা ব্যয় করতে হবে, ইকুইপমেন্টের পিছনে, কারের পিছনে, সেটাকে আমি ব্যয় করব, কিন্তু ওনাকে আমি কম দিব। তার মানে 2,55,000 টাকা প্রথম বছরের টাকা, যেহেতু আমি প্রথম দিন দিয়ে দেবো সেই জন্য ট্যাক্সের কোনো কাউন্ট হবে না। 2,55,000 টাকা এনসিএফ। আর প্রথম আজকের টাকার 1 টাকার মূল্য কিন্তু 1 টাকায়, তাহলে 1 দ্বারায় গুণ করলে ওই টাকাটাই থাকবে পিবি, প্রেজেন্ট ভ্যালু। এরপরে 1 থেকে 4 বছর আবার কন্টিনিউয়াস হবে, এবং 3 লাখ টাকা থেকে 45,000 টাকা বাদ দিলে 2,55,000 টাকা। সেটাকে আমরা মাইনাস করার পরে ট্যাক্স সেভিং হয় কত, 2,55,000 টাকার উপর যদি আমরা 12% দিই
2,55,000 উপর 12% দিলে ট্যাক্স সেভ হচ্ছে কত, যেহেতু আমার লিজ নিচ্ছি আমার ব্যয় হচ্ছে কত 2,55,000 টাকার উপর আমি যদি 35% দিয়ে দিই, 2,55,000 ইন্টু 35% টাকার পরিমাণ হচ্ছে 89,250 টাকা। তো 2,55,000 থেকে 89,250 বাদ দিলে 1,67,000 টাকা, সেটাকে ফ্যাক্টরিং করছি। ফ্যাক্টরিংটা আশা করি তোমরা সবাই পারো। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় ফ্যাক্টরিংটা আমি একটু লিখে দিব, আগে একটু বলে শেষ করি। তো এই ফ্যাক্টরিং থেকে এই 1,67,750 সাথে এই ফ্যাক্টরিং গুণ করলে এটা কিন্তু অ্যানুইটি ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরিং অ্যানুইটি টেবল এটা। তাহলে টাকা হচ্ছে 5,51,434 টাকা। তার সাথে আবার ওই শেষ বছরে যে টাকাটা, প্রথম বছরে যে আমরা ট্যাক্স সেভিংটা সেটা কিন্তু শেষ বছরে আসবে, সেই জন্য এটা আবার এই কিস্তি দিতে হবে না। তাহলে টোটাল 89,250 টাকাকে আমরা কি করে দেবো, ট্যাক্স সেভ হয়েছে এত টাকা মাইনাস করব। মাইনাস করার পরে যে টাকাটা হয় সেটা হচ্ছে ফ্যাক্টরিং কিন্তু পঞ্চম বছরে সিঙ্গেল ফ্যাক্টর, পঞ্চম বছরে আমার কিন্তু সিঙ্গেল ফ্যাক্টর বসাতে হবে। এটাকে গুণ করলে মাইনাস হবে, দুইটা যোগ করে একটা মাইনাস করলে আমার টাকা যাচ্ছে কত 7,45,119 টাকা। তাহলে দি কার শুড বি সিলেক্টেড আন্ডার লোন অপশন, অথবা দি মিস্টার রহমান শুড সিলেক্ট দ্য লোন অপশন। লোন অপশনটা তার গ্রহণ করা উচিত, কারণ সেই অপশনটা তার জন্য বেটার। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টরটা আমি লিখে দিই না, তোমরা একটু সময় থাকলে তো খাতার মধ্যে লিখে দিতে পারো, সুন্দর করে অ্যানুইটি সূত্রটা বসিয়ে দিলে পারো, অথবা শর্টকাটে যদি এইভাবে লিখে দাও তাও কিন্তু হবে। সেটা হচ্ছে প্রথমবারে তোমরা কি করবা, 1 ভাগ, হ্যাঁ আমি একটু দেখাচ্ছি, সর্বশেষ যে ফ্যাক্টরিংটা করবা সেটা কি করতে পারি আমরা, 1.078 পাওয়ার 5, যেহেতু 5 বছর, সরি এটা 5 বছর না, এটা কিন্তু 4 বছর, হ্যাঁ লিখতে একটু মিস্টেক হয়ে গেছে, 4 বছর লিখবে, যেহেতু 4 বছর কন্ডিশন। 4 লেখার পরে আমরা ইকুয়াল চাপ দেবো, ইকুয়াল চাপ দেওয়ার পরে আগে কিন্তু সাইন্টিফিক 1 লিখবো, আর কিচ্ছু করবো না, 1 লিখবো, 1-এর পরে মাইনাস পরে আনসারে চাপ দেওয়ার পরে আবার ইকুয়াল চাপ দেবো, ইকুয়াল চাপ দেওয়ার পরে ভাগচিহ্ন লিখবো, ভাগচিহ্ন দেওয়ার পরে 0.078 লিখে ইকুয়াল চাপ দিলে এই ফ্যাক্টরটা চলে আসবে। তো সেটার সাথে ওটা গুণ করে দিলে হয়ে যাবে। আর যদি আমরা সরাসরি অ্যানুইটি ফ্যাক্টরিং, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টরিং যে সূত্রটা আছে ওটা বসালেও হবে। তো এই পর্যন্তই রাখবো, আশা করি তো তোমরা ভালো আছো, তোমরা পড়াশোনা করে যাও। আমাকে অবশ্যই মেসেঞ্জারে তোমরা জানাইবা তোমরা বুঝতেছো কিনা। এরপরে যদি তোমাদের প্রয়োজন হয় আমি এই অধ্যায়ের উপর জুমে ক্লাস নিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে পারি, অল্প সময়ে কিন্তু শেষ করা সম্ভব, যদি তোমরা মনোযোগী হও, তোমরা যদি আগ্রহী হও তাহলে পসিবল। তোমাদের বলা হচ্ছে অনেকবার অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের কী অবস্থা, তোমরা কিন্তু আমাকে এখন পর্যন্ত বলো না, ক্লাসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এমন তোমরা কেন মনোযোগী আমি বুঝি না, তোমরা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করবো অথচ পড়াশোনার একদম মনোযোগ নাই, এটা কিভাবে পসিবল? ভালো রেজাল্টে তোমরা আশা করবাই কী করে? হ্যাঁ, করোনার অজুহাত কিন্তু সবারই আছে, যারা এর মধ্যে পড়াশোনা করবে তারাই কিন্তু গেইনার হবে, তারাই কিন্তু ভালো করবে। তোমরা এখনও কেন বসে আসো বুঝতেছি না, পরীক্ষা ডেট পড়ে গেলে কি তোমাদের এতগুলো মেথের সাবজেক্ট শেষ করা সম্ভব? এখনও যে বাসায় বসে আসো, কোনো রেসপন্স করতেছো না, পড়াশোনার প্রতি মনোযোগ যে নাই, এতবার বলার পরে মানুষ কেন কথা শুনতেছে না আমি কিন্তু বুঝতেছি না। তোমাদের ইনকোর্স পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে এবং ফাইনাল পরীক্ষা আছে, এবং আমাদের এই ক্লাসের অংশগ্রহণের উপর ভিত্তি করে পরীক্ষা যে নাম্বার পাইবা সেটির উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ইনকোর্স নাম্বারগুলো দেওয়া হয় এবং দেওয়া হবে আশা করা যাচ্ছে। তো তোমরা একটু মনোযোগী হও, কেউ কথায় কিছু লিখতে পারবে না, তাহলে কিন্তু তোমরা নাম্বার ওই আশাটা করা তোমাদের জন্য বোকামি। তো আজকের মতন রাখবো, আমি তোমাদের সুস্থতা কামনা করে আমি আজকে রাখতে যাচ্ছি। তোমরা ভালো থাকো, পড়াশোনায় মনোযোগী হও, তোমরা আমাকে মেসেঞ্জারে জানাইতে পারো, সরাসরি ফোন দিতে পারো কোনো সমস্যায় পড়লে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তোমরা একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করো, আশা করি তোমরা ভালো করবে এই প্রত্যাশায় রাখি। তো আজকের মতন রাখতে যাচ্ছি, আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো।